রংপুরে 4 জন, একজন শিক্ষকের পরিবারকে হত্যা করা হয়েছে 4 জন। যদিও আপনার আলোচনার বিষয় না, তারপর আমি একটু টাচ দিই। এই হত্যাকাণ্ডটাতে পুলিশ আবার 2 জন হিন্দু ছেলেকে ধরছে, ধরে একটা সংবাদ সম্মেলন করছেন যে এরা ছাদে মাদক সেবন করতেছিল, মাস্টার মশাই দেখছে, সে দেখতে গেছে, দেখে ফেলাইছে, দেখে তাকে হত্যা করছে গামছা পেঁচিয়ে। তারপরে তার স্ত্রী গেছে দেখতে, তাকে হত্যা করছে। আর বাকি একটা মেয়ে প্রায় 25 বছর বয়স, তাকে ঘরে ঢুকে হত্যা করছে। তার ঘুমন্ত শিশু 5 বছরে, তাকে হত্যা করছে। এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? কেউ বিশ্বাস করতেছে না যে আর একটা জঙ্গি নাটক, অর্থাৎ পরিকল্পিত ভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য যে জঙ্গি অ্যাকশন, এটা কিন্তু সেটার একটা অংশ, একবারই স্পষ্ট। একেবারে সামাদ ভাই 1 মিনিট, এই যে রংপুরের যে কথাটা বললেন, শিক্ষক যে হত্যা হলো একই ফ্যামিলির 4 জন, এখানে পুলিশ যেটা বলছে আপনি যেটা বললেন, বা আমিও নিউজটা দেখেছি, পুলিশ বলছে আপনার কথা সবই ঠিক আছে, একটু কি বলে ব্যতিক্রম নেই, জাস্ট পুলিশ যেভাবে বলছে সেভাবে আপনিও বলছেন। এখন প্রশ্ন হলো, ওই যে শিক্ষক, তিনি ছাদে গিয়ে ওদেরকে দেখেছেন, চিনতে পেরেছেন, এই কারণে ওনাকে হত্যা করা হয়েছে। দস্তাদস্তির আওয়াজ পেয়ে ওনার স্ত্রী ছাদে উঠেছেন, তিনিও দেখে ফেলেছেন, ওদেরকে চিনতো, ওনাকে হত্যা করেছে। বেশ, 2 জন হত্যা শেষ, ওরা তো এখন সেফ। ওরা কি জন্য ওনার বাসায় ঢুকলো? এর লজিক কি? সেখানে গিয়ে ওরা তো আর তাদেরকে দেখেনি, ওই মেয়েটাকে মারলো। আরেকটা ছেলে যে ঘুমন্ত, সে তো কাউকেই দেখেনি, তাকেও মারলো। পুলিশের স্টেটমেন্ট অনুযায়ী ছেলেটা ঘুমন্ত। তাহলে এই বক্তব্যের 2টা পার্ট, একটা পার্ট 2 জন ওদেরকে দেখেছে, বলছে যে ওরা দেখার কাজ চিনতে পেরেছে, এ কারণেই এই হত্যাকাণ্ডটা। তাহলে শেষের 2টো হত্যাকাণ্ড কি জন্য ঘটবে? এটা নিয়েই তো বিতর্ক চলছে নাকি? দেখেন, স্ক্রিপ্টটা খুব দুর্বল হয়ে গেছে, এই জন্যই আমরা সমালোচনা করতে পারছি। মেক্সিকোর একটা সিটি আছে যেখানে কারো বাবা মা মারা গেলে ওখানে হাট আছে, সেই হাটে লোক ভাড়া পাওয়া যায় কান্নাকাটি করার জন্য। তো বাংলাদেশের পুলিশের কাছে সে ব্যবস্থা এখন আছে। যদি আপনার পরিবারের সবাই মারা যায়, তাহলে কান্না করবে কে? এখন ওই পরিবারের তো সব মারা গেছে, দেখলাম এসপি সাহেব নিজেই কাঁদতেছে সাক্ষাৎকারে, যে মিটিং দিতেছে, এসপি সাহেব কিন্তু কান্নাকাটিও করে দিছে ওই পরিবারের জন্য। আর কেউ নাই তো বাকি। কথা হলো কি, এই যে 2টা ছেলে আপনি দেখাইলেন, এই 2টা ছেলে ওখানে গেছে কিভাবে? পুলিশ বলছে 5-এর 3 তলা ছাদ থেকে এই 2 তলায় নামছে। তাহলে গামছা পেঁচিয়ে যদি এতগুলো লোককে ওখানে হত্যা করতেছে, তো সে চিল্লাচিল্লি করলে ওই 3 তলার মানুষ দেখবে না, শুনবে না? চারিদিকেই তো মানুষ তাকে দেখা দিচ্ছে ভবন, তাহলে সেখানে ধস্তাধস্তি হলে, চিল্লাচিল্লি হলে অবশ্যই আশেপাশের মানুষ জানবে। আরো একটা কথা বলি, এই 2টা ছেলের পক্ষে একজনের বয়স হলো 19 বছর, আর একজনের বয়স হলো 23 বছর। এখন আমরা দেশে থেকে এগুলো কথা বলা আরো অনেক বিপজ্জনক। দেখছেন 15ই আগস্টে আমাদের অফিসে 50-60 জন পুলিশ পাঠিয়েছিল, আপনারা দেখছেন, যে শোক দিবসের একটা প্রোগ্রাম ছিল এই কারণে। তারপরে ডিজিএফআই, কত ঝামেলা, আমরা কথা বলি দেশে থেকে। এখন পুলিশে যদি স্ক্রিপ্টটা ঠিক মতো লিখতে না পারে, অভিনয়টা ঠিক ভাবে করতে না পারে, তাহলে তো ফাঁক ফুক যে খাইতে যায়। এখন আমরা না বলে কি করি বলেন? এই 2টা ছেলের পক্ষে একজন মানুষকে গামছা দিয়ে পেঁচিয়ে ছাদে মারাটা সম্ভব না। সেখানে 4 জনকে মারতেছে ওই একই খালি গামছা দিয়ে পেঁচিয়ে। তারপরে
ফ্রিজ থেকে শশা খাচ্ছে, খেজুর খাচ্ছে, পরের দিন দুপুর পর্যন্ত তারা বাসায় থাকছে। ভালো কথা। এখন এই প্রেস ব্রিফিং এর কোথাও স্পেশাল কিন্তু বলে নাই, আচ্ছা এই ছেলে দুটাকে শুনতে হলে কি বলবেন, আপনি ছেলের কোনটা কি, এটা কিন্তু বলে নাই। এই ছেলে দুটাকে বলতে ধরা হয়েছে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক তারা যে ওই বাসার থেকে স্বর্ণ টর্ণ চুরি করে আনছিল এগুলা জঙ্গলের থেকে উদ্ধার করা হয়েছে। এখন বর্তমান যুগে এরকম সিরিয়াস হত্যাকাণ্ডের আসামি এদেরকে যে ধরতে গেছেন তারও ভিডিও নাই, যার ধরছেন এটা সত্য ব্যক্তিগত দুটো ছেলে। এদেরকে নিয়ে যখন আপনি তাদের স্বীকারোক্তিতে স্বর্ণ গহনাগাকে উদ্ধার করতেছেন, সেখানে তো সাংবাদিক থাকবে, ভিডিও থাকবে, এটা দিচ্ছে সব জায়গাতে পরিচয় তো দিচ্ছে। তাহলে এখানে গোপন ভাবে আপনারা গেছেন কেন, আর কি উদ্ধার করছেন সেটাই মানে আপনারা দেখাচ্ছেন না কেন, কি উদ্ধার করছেন সেটাই দেখাচ্ছেন না কেন, আর এই আসামিদেরকে কথা বলতে দিচ্ছেন না কেন, তারা বলে স্বীকারই করছে। তাহলে তাদেরকে সাংবাদিকের সাথে কথা বলতে দিচ্ছেন না, কথা কখন বলতে দিবেন, ওই তাদেরকে সাইজ করে মাইরিয়া পিটিয়া রিমান্ডে আইনে দাঁড় করাবেন, লাস্টে লিখে দিবেন স্ক্রিপ্ট। তাহলে এত ফাঁক ফোকর থাকলে এটা তো আর একটা জজ নিয়ে নাটক সাজিয়ে ফেললেন। এটা এখন আমরা না বলে কি করব বলেন, এটা তো মিলতেছে না। আর সবচেয়ে ডেঞ্জারাস, রংপুর থেকে আমাকে ফোন করছিল, আমরা তো অনলাইনে কথাবার্তা বলি, আবার দল করি, বিভিন্ন মেসেজ আসে, এই শিক্ষকের বাসার সামনেই বাসার থেকে বাইরে সিসি ক্যামেরা ছাড়া আসার কোন ব্যবস্থা নাই। সিসি ক্যামেরায় তার বাড়িতে এমন জায়গাতে যে তাহলে এই ছেলেগুলো যে পালে আসলো বা গেল, তাহলে সেই সিসি ফুটেজ কোথায় নাই। সে কারণে আমি বলতেছি এটা আর একটা জন্মে নাটকের দিকে যাচ্ছে। কিন্তু ঘটনাটা আপনি জিজ্ঞেস করেননি, তাও আমি বললাম এই কারণে, পরিকল্পিত ভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার মিশনে যে অগ্রগতি গোষ্ঠী আজ ১.৫ বছর ধরে ২ বছর ধরেই অনেককে হত্যা করেছে, অনেক হিন্দু বাড়িতে হামলা চালিয়েছে। বিশেষ করে দেখেন হিন্দুরা লেখাপড়াতে অগ্রসর, কারণ আপনি খেয়াল করবেন অনেক স্কুলের প্রধান শিক্ষক হয়ে গেছে হিন্দু, এবং অঙ্ক বিজ্ঞানের টিচার হিন্দু। এই যে মারা গেল যে উনিও দেখেন একজন শিক্ষক। আর এই ২ বছরে দেখবেন যে কত শিক্ষকের হিন্দু গলায় জুতার মালা দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন ধর্মীয় ট্যাগ দিয়া জেলে নেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। তা আমরা তো মনে করছি এই যে একই পরিবারের ৪ জনকে হত্যা করেছে, এটাও সেই মিশনের অংশ। আর একটা কথা বলে দিই ভাই, অত্যন্ত প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠী এদেরকে একেবারে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এটা কখনো হয় না ভাই যে একই মহল্লার ছেলে, তাদের আত্মীয়, তারা নেশা করতেছে, মাস্টার মশাই দেখে ফেলেছে, তাকে মেরে ফেলবো। আর মেরে ফেলাটাও তো ভাই এত সহজ বিষয় না। ওই ২ ছেলের পক্ষে ওই মাস্টার মশাই যথেষ্ট সক্ষম। এই ১৯ বছর বয়সের একটা ছেলে, ২৩ বছর বয়সের একটা ছেলে খোলা ছাদে গ্রাম ছাত্র দিয়ে শিক্ষককে হত্যা করতে পারবে না। হত্যা করতে গেলে আশেপাশে সকল মানুষ জানে যাবে, শুধু ধস্তাধস্তি হবে, মারামারি হবে, এবং তাদের কাছে চাপাতি নাই, চাকু নাই, ছুরি নাই, কোপ দিছে, মরে গেছে। কাজেই আমরা ওই আশঙ্কাটাই করতেছি এখানেও এই উগ্রবাদীদের। এখন জানি না নসিবে কি আছে আমাদের,
এখান থেকে যদি বেরোতে না পারে তারেক রহমান, তাহলে তারেক রহমানের হয়তো সরকারের হয়তো পতন হবে, আর দেশেরও বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। বাংলাদেশের উত্তরের শহর রংপুর, যেখানে ঘটে গেছে এক চরম নৃশংস ও রোমহর্ষক ঘটনা। রংপুর শহরের কামালকাসনা এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে একই পরিবারের চারজন সদস্যের ক্ষত বিক্ষত মৃতদেহ। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তাদের একমাত্র কন্যা 23 বছর বয়সী আগামী চক্রবর্তী প্রার্থী এবং 12 বছর বয়সী শিশুপুত্র প্রিয়ম চক্রবর্তী। একসাথে একটি পরিবারের 4 জন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তার কারণ দেখে শিউরে উঠেছে পুরো দেশ। শনিবার মধ্যরাতে পুলিশ যখন তাদের বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে, ততক্ষণে দেহগুলোতে পচন ধরতে শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, লাশ উদ্ধারের অন্তত 2 দিন আগেই সপরিবারে তাদের হত্যা করা হয়েছিল। এই নির্মম হত্যাকাণ্ডের পর রবিবার দুপুরেই তড়িঘড়ি করে এক সংবাদ সম্মেলন ডাকেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার। সেখানে তিনি দাবি করেন এই 4 হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 2 জন হলো মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস। তারা সম্পর্কে একে অপরের আত্মীয়। রংপুর শহরের বাসিন্দা এই 2 তরুণ পেশায় একেবারে সাধারণ। একজন স্থানীয় বাজারে মাছ বিক্রি করে, অন্যজন একটি সোনার দোকানে সামান্য কর্মচারী। পুলিশের তদন্তের বয়ান শুনলে যে কোনো সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে বাধ্য। পুলিশের দাবি অনুযায়ী মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে বসে নেশা জাতীয় দ্রব্য ইয়াবা সেবন করছিল। ছাদে কারো চলাফেরার শব্দ পেয়ে গণপতি বাবু সেখানে যান। পুলিশ বলছে, নেশাগ্রস্ত অবস্থায় এই 2 তরুণ নাকি প্রথমে গণপতি চক্রবর্তীকে আক্রমণ করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। এরপর একে একে তারা নিচে নেমে আসে এবং ঘটনা আড়াল করতে গণপতি বাবুর স্ত্রী, তরুণী কন্যা এবং শিশু সন্তানকে একই কায়দায় কাপড়ের ফাঁস লাগিয়ে হত্যা করে। রংপুরের স্থানীয় অধিবাসী গণপতি বাবুর আত্মীয় স্বজন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ পুলিশের এই একপেশে ও অবিশ্বাস্য বয়ানে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ মানুষের সোজা হিসাব, পেশাদার কোনো অপরাধী ছাড়া মাছ বিক্রেতা আর সোনার দোকানের সাধারণ 2 জন তরুণের পক্ষে একসাথে 4 জন মানুষকে এভাবে খুন করা কি চট করে সম্ভব? আর পুলিশই কেন তড়িঘড়ি করে শনিবারে লাশ উদ্ধার হচ্ছে আর রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বলে দিচ্ছে যে কারা হত্যা করেছে, কাদের গ্রেফতার করা হয়েছে, কি প্রেক্ষাপটে হত্যা করেছে? এগুলো কি নাটক? পুলিশ কি জানতো এই নাটকের কাহিনী? তাছাড়া ধৃতদের পরিবারের স্পষ্ট বক্তব্য, মুগ্ধ ও সিদ্ধার্থের অতীতে কোনো অপরাধের রেকর্ড নেই। তারা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল না। এমনকি তাদের বিরুদ্ধে পূর্বে পুলিশে কোনো অভিযোগও ছিল না। হঠাৎ করে 2 জন নিরীহ সাধারণ তরুণ ছাদে বসে ইয়াবা খেলো আর ধরা পড়ার ভয়ে একে একে 4 জন মানুষকে কাপড়ের ফাঁস দিয়ে সাবার করে দিল। পুলিশের এমন অপেশাদার ও অপূর্ণাঙ্গ তদন্তের বয়ান দেখে মনে হচ্ছে মূল ঘটনা আড়াল করার এক মরিয়া চেষ্টা চলছে। প্রভাবশালীদের আড়াল করতে কি পুলিশ তড়িঘড়ি করে 2 নেশাগ্রস্ত তরুণকে বলির পাঠা বানিয়ে গল্প সাজালো? নিহতদের স্বজনদের কাছে পুলিশের এই তদন্ত প্রক্রিয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ইচ্ছাকৃতভাবে তদন্তকে ভিন্ন খাতে মোড় ঘোরানোর চেষ্টা বলে মনে করা হচ্ছে। পুলিশের এই দুর্বল স্ক্রিপ্টের আড়ালে উঠে আসছে চরম কিছু চাঞ্চল্যকর সত্য। স্থানীয় অধিবাসীদের একটি বড় অংশের অভিযোগ, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িয়ে রয়েছে স্থানীয় বিএনপির একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্র। গণপতি চক্রবর্তী একজন অবসরপ্রাপ্ত সম্মানীয় শিক্ষক ছিলেন। স্থানীয়দের দাবি, তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল, কিন্তু গণপতি বাবু সেই অন্যায় চাঁদা দিতে অস্বীকৃতি জানান। আর সেই চাঁদার দাবি পূরণ না করার কারণে কি তাকে এবং তার পুরো পরিবারকে এভাবে চড়া মূল্য দিতে হলো? এর পাশাপাশি আরেকটি গভীর উদ্বেগের বিষয় ফুটে উঠেছে। অনেকে মনে করছেন এটি একটি পরিকল্পিত পরোক্ষ সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা। সপরিবারে একজন শিক্ষককে হত্যা করে রংপুরের স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মনে চরম ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করাই ছিল এই ঘটনার মূল উদ্দেশ্য।
বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এ ধরনের অতর্কিত হামলার অভিযোগ এটি প্রথম নয়। সবচেয়ে দুঃখজনক ও উদ্বেগজনক বিষয় হলো রংপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটন না করে উল্টে এমন ভাবে বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করছে যেন মনে হয় স্থানীয় সংখ্যালঘুরা নিজেরাই মাদকাসক্ত এবং তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সবচেয়ে ভয়াবহ ও নৃশংস দিকটি হলো নিহতদের শারীরিক অবস্থা। তদন্তে ও লাশ উদ্ধারের পর দেখা গেছে নিহত 4 জনেরই মুখমণ্ডল বীভৎসভাবে জ্বালিয়ে ও ঝলসে দেওয়া হয়েছে। প্রশ্ন জাগে, শুধু কাপড়ের ফাঁস দিয়ে হত্যা করলে মুখ কেন ঝলসে দেওয়া হবে? ইতিহাসের পাতায় তাকালে এই বিকৃত করার কৌশলের এক মারাত্মক রাজনৈতিক ও সামরিক ইঙ্গিত পাওয়া যায়। নিহতদের মুখ বিকৃত করে দেওয়ার এই পদ্ধতিটি মূলত তৌহিদি টেকনিক নামে পরিচিত। অতীতে বিডিআর বিদ্রোহের সময় নিহত সেনা কর্মকর্তাদের মুখ এভাবে বিকৃত করা হয়েছিল। এমনকি পদুয়া ও রৌমারী সীমান্ত সংঘর্ষের সময়ও নিহত বিএসএফ সদস্যদের মুখমণ্ডল একইভাবে বিকৃত করে দেওয়া হয়েছিল। কোন মৃতদেহের মুখমণ্ডল ঝলসে দেওয়া বা বিকৃত করার অর্থ হলো চরম ঘৃণার বহিঃপ্রকাশ ঘটানো এবং বিরোধীদের আবেগগতভাবে উদ্যক্ত করে দেশের সার্বিক পরিবেশ তপ্ত ও অস্থিতিশীল করা। এটি একটি সুনির্দিষ্ট সামরিক ও মনস্তাত্ত্বিক কৌশল। অথচ রংপুর পুলিশ এত বড় একটি স্পর্শকাতর ও সুপরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে থাকা গভীর চক্রান্তকে পুরোপুরি এড়িয়ে গিয়ে ছাদে বসে ইয়াবা সেবনের এক আজব গল্প শুনিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। দর্শক, গণপতি চক্রবর্তী ও তার পরিবারের এই নির্মম পরিণতি কেবল একটি পরিবারের বিলুপ্তি নয়, এটি আমাদের আইন, বিচার ও প্রশাসনিক ব্যবস্থার ওপর এক বিরাট চড়া মাপের প্রশ্নচিহ্ন। প্রভাবশালীদের বাঁচানো, চাঁদাবাজ চক্রকে আড়াল করা আর সংখ্যালঘু সম্প্রদায়ের মনে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার এই অপচেষ্টা রুখে দেওয়া না গেলে সত্য চিরকাল অধরায় থেকে যাবে। গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া বাড়িতে যারা থাকেন সেই প্রতিবেশীরাও বলছেন তারা কোনো চিৎকার, ধস্তাধস্তি কিছুর আওয়াজ পান নাই। অথচ ছাদে যখন গণপতিকে খুন করা হচ্ছে তখন নাকি প্রীতিলতা সেই আওয়াজ পেয়ে ছাদে উঠতে গেছেন আর তখন ওই 2 তরুণ তাকেও মেরে ফেলেছেন। মানে ওই 2 তরুণের গায়ে কি পরিমাণ শক্তি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপর তারা 3 তলা ছাদ থেকে 2 তলার ছাদে নেমে মাদক সেবন করছিলেন, কিন্তু তারা বেরিয়ে যাবেন কোন দিক দিয়ে বলে তাদের সিদ্ধান্ত ছিল সেসব প্রশ্ন আছে যে বিদ্যুৎ সংযোগটা কেন তারা আগে থেকে বিচ্ছিন্ন করে রাখবেন যদি তারা সুনির্দিষ্টভাবে খুনের উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকে না থাকেন। বাংলাদেশের রংপুর শহরে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী, তার 25 বছরের মেয়ে এবং 13 বছরের ছেলেকে একসঙ্গে হত্যা করে রাখার যে নৃশংস ঘটনা ঘটেছে এবং জানিয়ে সারা দেশ তোলপাড়, সেই ঘটনার যে ব্যাখ্যা পুলিশ দাঁড় করিয়েছে সেটা একেবারেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ করে ফেলছেন পুলিশের গল্পের নানা ফাঁক নিয়ে, আর মূলধারার সংবাদ মাধ্যমেও সেসব প্রশ্ন আর না তুলে উপায় থাকছে না। পুলিশের গল্পের ফাঁক মানে পুলিশকে সন্দেহ করবার এমন সব ঘটনা ঘটেছে যে এমনকি পুলিশের গায়ে যে শার্ট ছিল আগের দিন, সে শার্ট এরপর ধরা পড়েছে। পুলিশ যেই 2 তরুণকে ধরেছে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলার জন্য, সেই হত্যাকারী বলে অভিযুক্ত একজনের গায়ে। মানে পুলিশের শার্ট কি করে গিয়ে আসামি বলে অভিযুক্ত ব্যক্তির গায়ে পরের দিন গিয়ে উঠল? পুলিশ তার ব্যাখ্যায় অবশ্য বলছে যে একই শার্ট বিভিন্ন জনের পরনে নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু পুলিশ যে ধরনের গল্প হাজির করেছে সে গল্পটা একেবারে বিশ্বাসযোগ্য না হওয়াতেই সম্ভবত সন্দেহ আরো দানা বেঁধে উঠছে। রংপুর জেলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারকে এই নৃশংসভাবে খুন করে রাখার ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরদার আলোচনা শুরু হয়েছিল যে রংপুর শহরে একটা মধ্যবিত্ত পরিবার, হিন্দু পরিবার, সংখ্যালঘু পরিবার, তাদেরকে সপরিবারে একেবারে বাড়ির ভেতর ঢুকে হত্যা করে ফেলে রেখে যাওয়া যায়, এটা আসলে
কোনো একটি পক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে কোনো ইঙ্গিত দিতে বা কোনো বার্তা দিতে ঘটিয়েছে কিনা, মানে এটা একরকমের একটা সংখ্যালঘু পরিবারকে টার্গেটেড কিলিং কিনা। কারণ এই গণপতি চক্রবর্তী 2010 সালে একটা ছোট্ট জমি কিনেছিলেন রংপুর জেলা শহরে, এবং এ ধরনের পরিবারের ক্ষেত্রে যা হয়, মানে শিক্ষক মানুষ, অবসরে গেছেন, এখন হোমিওপ্যাথি চিকিৎসা করেন, সেই ব্যক্তি 3 বছর আগে বাড়িটা তৈরি শুরু করেছেন, 3 তলা বাড়ি করবেন ঠিক করেছেন, কিন্তু শুধুমাত্র দোতলাটা সম্পন্ন করে বাড়িতে নিজেরা উঠে বসবাস শুরু করেছেন। এই বাড়িতে থাকা এই ব্যক্তিটিকে আসলে কেন হত্যা করা হলো, এবং যারা কারো সাথে পাচে নাই, প্রতিবেশীরা বলছেন কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা নাই, কোনো সম্পর্ক খারাপ নাই, এদের ব্যবহার ভালো, শান্ত মানুষ, এদের বাড়িতে ঢুকে এমন ভয়াবহ হত্যাকাণ্ড কেন ঘটবে? এমনকি পুলিশ প্রথম দিন গিয়েই কিন্তু এ কথাটাও বলে, এবং গণপতি চক্রবর্তীর পরিবারের স্বজনেরা যারা দুদিন ধরে তাদেরকে ফোনে না পেয়ে, বাড়ির 4টি ফোনের একটিতেও তাদের সাথে সংযুক্ত হতে না পেরে তাদের কি হয়েছে দেখতে গিয়ে ওই লাশ আর ভয়াবহভাবে অগোছালো বাড়ি গিয়ে আবিষ্কার করেন, সেই স্বজনেরা এবং পুলিশ দুতরফেই সংবাদ মাধ্যমকে জানানো হয়েছিল যে রীতিমতো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই 4 জন মানুষকে হত্যা করা হয়েছে। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর যে হত্যাকাণ্ড, এবং তারপর তাদের বাড়ি এলোমেলো, মানে এটা কি একটা ডাকাতির ঘটনা? যে ঘটনাই ঘটুক সেটা যে পূর্ব পরিকল্পিত, সেটা কিন্তু পুলিশও সেখানে গিয়েই প্রাথমিকভাবে পরিস্থিতি দেখেই বলেছিল, এবং সংবাদ মাধ্যমেও সে কথা উঠেছিল। অথচ পুলিশ তারপরেই যেই মানে বয়ানটা হাজির করেছে, সেখানে তারা 2 জন তরুণকে গ্রেফতার করেছে, একজনের বয়স 19, একজনের বয়স 23। যাদেরকে গ্রেফতার করেছে তারাও হিন্দু সম্প্রদায়ের, এবং এই মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস নামের 2 তরুণ নাকি গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করছিলেন, এবং সেই ইয়াবা সেবনে বাধা দিতে গণপতি চক্রবর্তী ছাদে উঠে গেলে এই 2 ইয়াবাখোর তরুণ নাকি গণপতি চক্রবর্তী 65 বছরের ব্যক্তি, শারীরিকভাবে সুস্থ সবল, তাকে গামছা পেঁচিয়ে হত্যা করে ফেললেন। এবং তার পরপরই যখন তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী গণপতি চক্রবর্তীর আওয়াজ পেয়ে সিঁড়ি বেয়ে উঠছিলেন স্বামী কেন চিৎকার করছেন দেখতে, তখন প্রীতিলতা চক্রবর্তীকেও ওই 2 তরুণ 19 আর 23 বছরের তরুণ তারা হত্যা করে ফেলে। এবং এর পরপরই যখন আগামী চক্রবর্তী, এই দম্পতির মেয়ে 25 বছর বয়সে আগামী চক্রবর্তী সিঁড়ি দিয়ে উঠতে যান, তাকেও তারা হত্যা করে, আর ঘুমন্ত অবস্থায় এসে হত্যা করে 13 বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকে। এখন গণপতি চক্রবর্তীর স্বজনেরা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে লোকে প্রশ্ন তুলছেন, সত্যি এই যে চিকন চাকন মানে লিকলিকে শরীরের 2টি তরুণ 19 আর 23 বছর বয়সী, এদেরকে গ্রেফতার করে পুলিশ এখন বলছে যে এরাই নাকি ইয়াবা সেবনে বাধা পেয়ে পরিবারের 4 জন সদস্য, 65, 50, 25 এবং 13 বছর বয়সী 4 জন সদস্যকে বিনা বাধায় হত্যা করে ফেললো। এটা কতটা বিশ্বাসযোগ্য হওয়ার কথা? এবং পুলিশ বলছে যে পাশে একটা নির্মাণাধীন ভবন আছে 3 তলা, সেই 3 তলা ভবন থেকে এসে নাকি গণপতি চক্রবর্তীর দোতলা বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করতে চেয়েছিলেন এই মুগ্ধ দাস আর সিদ্ধার্থ দাস, আর তখনই গণপতি তাদের বাধা দিতে যান। এখন পুলিশের যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকেরা প্রশ্ন তুলেছিলেন যে নির্মাণাধীন ভবনের ছাদে নিরিবিলিতে ইয়াবা সেবন না করে এই সিদ্ধার্থ, মুগ্ধ এরা কেন আবার দোতলায় গণপতির বাড়ির ছাদে এসে ইয়াবা খেতে চাইবেন? এমনকি সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন 3 তলা ছাদ থেকে লাফ দিয়ে দোতলায় কিভাবেই বা এই 2 তরুণ এসে উপস্থিত হলেন লাফ দিয়ে নিরাপদে, এবং কিভাবে তারা সেখানে ইয়াবা সেবনের সিদ্ধান্ত নিলেন।
পুলিশ অবশ্য একটা বিস্তারিত গল্প বলেছে। রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ তিনি অবশ্য একটা বিস্তারিত গল্প বলেছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন যে তারা ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেন। এই সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস পরে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ঘরে জিনিসপত্র ছড়িয়ে রেখে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করেন। এবং শুধু তাই নয়, এই 2 হত্যাকারী নাকি এরপর বাড়িতেই অবস্থান করতে থাকেন এবং তারপর গণপতির বাড়িতে তারা গোসল করেন, ফ্রিজ থেকে খেজুর, শসা বের করে খান, তারপর আবার ইয়াবা সেবন করেন এবং পরদিন শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে যান আর যাওয়ার আগে আলমারি ড্রয়ার খুলে কাপড় সহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে যান। ইত্তেফাক লিখছে যে শুধু যে 2 জন যারা অভিযুক্ত বলে পুলিশ হঠাৎ গ্রেফতার করে ফেললো এবং এত বড় একটা গল্প উপস্থাপন করলো, যে গল্পটা আসলে বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না, ইত্তেফাক লিখছে শুধু যে তাদের ধর্ম পরিচয় নিয়ে আলোচনা চলছে তাই নয়, ইত্তেফাক বলছে তদন্তে যুক্ত কর্মকর্তাদের পরিচয় নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। 4 খুনের ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত সিআইডির ইনচার্জ, মরদেহ উদ্ধারে নেতৃত্ব দেওয়া উপকমিশনার এবং মামলার তদন্ত কর্মকর্তা সবাই হিন্দু ধর্মাবলম্বী। গ্রেফতার 2 সন্দেহভাজনও একই ধর্মের অনুসারী। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন এটা নিছক কাকতালীয় বিষয় এবং কাউকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তদন্তে যুক্ত করা হয়নি। পুলিশ কমিশনার বলেছেন, ওই যে যখন প্রশ্ন উঠলো যে 3 তলা ভবনের পুরো ফাঁকা জায়গা, মানে শুধু ছাদটা তো ওই ভবনের ফাঁকা না, ওই পুরো নির্মাণাধীন ভবনটাই তো ফাঁকা, ওই সব জায়গা থাকার পর কেন এই মুগ্ধ আর স্নিগ্ধ দাস তারা গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন? তখন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ বলেছেন, জবাবে পুলিশ কমিশনার আব্দুল মাবুদ সাংবাদিকদের বলেছেন যে এত অল্প সময়ে এই হত্যাকাণ্ড নিয়ে মামলার যতটুকু অগ্রগতি হয়েছে আমি আলহামদুলিল্লাহ বলবো, আমি আপনাদের বলবো পুলিশের ভালো কাজগুলোর প্রশংসা করবেন এবং নেগেটিভ কাজের সমালোচনা করবেন। শেষে কথাটা বলবো, আমার উপর আস্থা রাখতে পারেন। তবে নিশ্চিতভাবেই সংবাদ মাধ্যমের চাইতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক যে প্রশ্ন উঠছে, বিশেষ করে পুলিশের গায়ের শার্ট গিয়ে কিনা আসামির গায়ে ওঠার পর যেসব প্রশ্ন উঠছে তাতে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ পুলিশের তদন্তের ওপর, পুলিশ যে গল্প হাজির করেছে সে গল্পের ওপর একেবারেই আস্থা রাখতে পারছে না। হত্যার কারণ সম্পর্কে পুলিশের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গণপতি চক্রবর্তীর পরিবারও। প্রীতিলতার ছোট বোন, মানে গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতার ছোট বোন পূজা চক্রবর্তী বলেছেন যে কিছুই বুঝতে পারছি না, পুলিশ যে কি করছে, কি হচ্ছে। পুলিশ বলছে ইয়াবাখোর 2 জন মিলে নাকি এক এক করে 4 জনকে মেরেছে। এটা আসলে কতটা বিশ্বাসযোগ্য? দাসের বাবা কানু দাস বলেছেন, আমার ছেলে কিছুটা নেশা করে তাই বলে কাউকে খুন করবে এটা বিশ্বাসযোগ্য নয়। মুগ্ধ দাসের মা সেনা দাস বলেছেন, ছেলেটা কিছু ছেলের পাল্লায় পড়ে নেশা করে, তবে মানুষ খুন করা তো সহজ নয়। আসলে ওই প্রশ্নটাই বারবার জাগছে যে খুন আগে, ইয়াবা সেবন আগে, বাধা প্রদান আগে, নাকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আগে? মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকে প্রশ্ন তুলছেন যে বাধাগ্রস্ত হতে গণপতির ছাদে কেন 2 নেশাখোর তরুণ যাবেন এবং তারা ওই বাধা পেয়ে সরাসরি দৌড়ে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু তারা সেখানে থেকে না বের হয়ে গিয়ে তারা কেন ওখানে খুন করে ফেলার সিদ্ধান্ত নিলেন এবং কখন তারা সে সিদ্ধান্ত নিলেন? খুন করার মতো মানসিক শক্তি, প্রশিক্ষণ কিংবা মানে এই পরিস্থিতি কি করে সৃষ্টি হলো? এমনকি গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া বাড়িতে যারা থাকেন সেই প্রতিবেশীরাও বলছেন তারা কোনো চিৎকার, ধস্তাধস্তি কিছুর আওয়াজ পান নাই, অথচ ছাদে যখন গণপতিকে খুন করা হচ্ছে তখন নাকি প্রীতিলতা সেই আওয়াজ পেয়ে ছাদে উঠতে গেছেন আর তখন ওই 2 তরুণ তাকে মেরে ফেলেছেন। মানে ওই 2 তরুণের গায়ে কি পরিমাণ শক্তি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপর তারা 3 তলা ছাদ থেকে 2 তলার ছাদে নেমে মাদক সেবন করছিলেন, কিন্তু তারা বেরিয়ে যাবেন কোন দিক দিয়ে বলে তাদের সিদ্ধান্ত ছিল, সেসব প্রশ্ন আছে। প্রশ্ন আছে যে বিদ্যুৎ সংযোগটা কেন তারা আগে থেকে বিচ্ছিন্ন করে রাখবেন যদি তারা সুনির্দিষ্টভাবে খুনের উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকে না থাকেন? কিন্তু
পুলিশ যে বয়ান হাজির করছে তাতে মনে হচ্ছে যে এক রকমের বাধাগ্রস্ত হয়েই তারা হঠাৎ করে খুন করে বসেছেন এবং একে একে 4 জনকে খুন করেছেন। সুস্থ সবল ব্যক্তি 13 থেকে 65 বছর বয়সী এই 4 জনকে সত্যি 19 আর 23 বছরের এই লিকলিকে 2 তরুণের পক্ষে খুন করা সম্ভব কিনা সে প্রশ্নই তাই বারবার জাগছে। এ ঘটনায় পুলিশের বয়ানটি যে বিশ্বাসযোগ্য হয়নি এবং কি কি ফাঁক আছে তা নিয়ে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর আলোচনা চলছে, তেমনি বারবার এ প্রসঙ্গটাও উঠছে যে কারো সাথে পাচে না থাকা একটা ছোট শহরের হিন্দু শিক্ষক পরিবারের 4 জন সদস্যের রাতারাতি খুন হয়ে যাওয়ার এই ঘটনাটি পুলিশের উচিত বিশেষভাবে তদন্ত করা, এই কারণে যাতে ওই সম্প্রদায়ের মানুষ এবং ওই শহরের মানুষের ভেতরে নিরাপত্তা নিয়ে কোনো বিশেষ শঙ্কা তৈরি না হয়।